আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 2 কাইনেমেটিক্স বা স্থিতিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তা মূল বিষয়গুলোতে আসার আগে শুরুতে ইন্ট্রোডাকশন হিসাবে আমরা কিছু জিনিস আগে জেনে নেব। ফার্স্টেই চলে আসে আমরা ক্লাস 9-এ বলেছি স্থিতি বা গতির কথা। স্থিতি বা গতি কী জিনিস সেটা আমরা শুনেছি আগে, পড়েওছি আগে, যে কোনো ক্ষেত্রে কোনো একটা সময় সাপেক্ষে কোনো বিন্দু সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি বস্তুটার কোনো পরিবর্তন না হয়, স্থানের পরিবর্তন না হয়, তখন তাকে বলা হচ্ছে স্থিতি বা রেস্ট। আবার সেটাই যখন দেখা যাচ্ছে কখনো কোনো বস্তু সেই সময় সাপেক্ষে বস্তুটি তার স্থান পরিবর্তন করছে কোনো বিন্দু সাপেক্ষে, তখন তাকে বলা হচ্ছে মোশন বা গতি। এই গতি আবার তিনটে অনেকগুলো পার্ট হয়। ফার্স্ট পার্টটাকে আমরা বলছি রেক্টিলিনিয়ার বা ট্রান্সলেটরি। এবার রেক্টিলিনিয়ার বা ট্রান্সলেটরি, এখানে একটা হচ্ছে রেক্টিলিনিয়ার কথাটা মানে হচ্ছে সরল রৈখিক গতি, আর ট্রান্সলেটরি মানে হচ্ছে চলন। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি রেক্টিলিনিয়ারটা অ্যাকচুয়ালি কী জিনিস। এখানে একটা কোনো বিন্দু হতে পারে, সেই বিন্দু সরল রেখা বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, অথবা এখানে একটা বস্তু হতে পারে, সেই বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। এই দুটো ক্ষেত্রে এটা সরল রৈখিক গতি। এবার আমি চলন গতি কাকে বলবো? চলন গতি বলবো যখন কোনো বস্তু, ধরে নাও এখানে একটা বস্তু নিয়েছি, এই বস্তুর মধ্যে আমি দুটো বিন্দু নিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যেকার সরলরেখা, সংযোগ সরলরেখা হলো এটা। এবার বস্তুটা এখানে আসতে পারে, তার সরলরেখাটা কি হচ্ছে এই, তার সরলরেখাটা, বা এখানে আসতে পারে, সরলরেখাটা কোথায় এই। তাহলে দেখো, প্রথম কথা আমাকে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, ট্রান্সলেটরি মোশন মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে কোনো দুটো বিন্দু ধরে নিলে সেই বিন্দুর মধ্যবর্তী সংযুক্ত সরলরেখা যে কোনো অবস্থায় তার প্রাথমিক অবস্থার সমান্তরাল হয় এবং প্রত্যেকটি বিন্দু সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে। দেখো, এখান থেকে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে এই থেকে এই পজিশনে এলো, এখানে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে এখান থেকে এখানে গেল। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এখান থেকে এই পয়েন্টটা যতখানি দূরত্ব অতিক্রম করেছে এখানেও ততখানি দূরত্ব অতিক্রম করেছে, এখান থেকে যতখানি দূরত্ব অতিক্রম করেছে এখানেও ঠিক ততখানি দূরত্ব অতিক্রম করেছে, এবং যে কোনো পজিশনে এদের অন্তর্বর্তী সরলরেখাটা কি হচ্ছে সমান্তরাল হচ্ছে প্রত্যেকটা রেসপেক্টে। আবার ছবিটা এরকম করতে পারতাম, ধরে নাও আমি এটা নিয়েছি, এটা একটা বস্তু নিয়েছি, এটা একটা বস্তু নিয়েছি, আমি এখানে নিলাম, আমি এখানে নিলাম। তাহলে এই পজিশনটা আমরা কি করছি, ধরে নাও এই রাস্তাটা অনেকটা এরকম, এই রাস্তাটা অনেকটা এরকম। তাহলে এই পজিশনটাতেও দেখো একই রকম ভাবে এর যে সরল রেখাটা আছে, যে কোনো কনস্টিটিউয়েন্ট দুটো পার্টিকেলের মধ্যেকার মধ্যবর্তী সরলরেখাটা, সেটা তার প্রত্যেকটা অবস্থানের সাপেক্ষে কি সমান্তরাল, এবং প্রত্যেকটা বিন্দু আমরা যদি বলি এই বিন্দুগুলো সমান দূরত্ব অতিক্রম করেছে, এখানেও যতখানি দূরত্ব অতিক্রম করেছে এখানেও দূরত্ব অতিক্রম করেছে সমান সময় ব্যবধানে। এটাও চলন গতি, ডিফারেন্ট, এটা সরল রেখায় হচ্ছে আর এটা বক্র রেখায় হচ্ছে। তাই এই ধরনের ট্রান্সলেটরি মোশন আবার দুরকম চলন গতি, একটাকে বলা হয় সরল রৈখিক চলন গতি, আর একটাকে বলা হচ্ছে বক্র চলন গতি। ক্লিয়ার? রেক্টিলিনিয়ার অর ট্রান্সলেটরি মোশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট অবজেক্ট ধরে নিতে পারি, পয়েন্ট, কিন্তু ট্রান্সলেটরি মোশনের ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল পয়েন্টের কোনো অস্তিত্ব নেই, সেখানে কিন্তু একটা ফুল বডির কথাই কল্পনা করতে হবে। নেক্সট, সার্কুলার অথবা রোটেটরি। সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিন্দু কোনোটা বিন্দুর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অথবা একটা বস্তু কোনো একটা বিন্দুর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই দুটো ক্ষেত্রেই এটা কি সার্কুলার মোশন হচ্ছে। এবার রোটেটরি মোশনটা কি দাঁড়াচ্ছে? রোটেটরি মোশনটা অনেকটা চলন গতির সাথে সাদৃশ্যপূর্ণ, একটু অন্যরকম। এই ক্ষেত্রে যেমন এরা সমান দূরত্ব অতিক্রম করে সমান সময় ব্যবধানে, রোটেটরি মোশনের ক্ষেত্রে যে কোনো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কোনো একটা বিন্দুর রেসপেক্টে সমান কোণ অতিক্রম করে। তাহলে কিভাবে আমি জিনিসটাকে ব্যাখ্যা করবো? ধরে নাও এটা একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুর দুটো কনস্টিটিউয়েন্ট
পার্ট নিলাম এটা, এটা ঘুরছে, ঠিক আছে, ধরে নাও এই বিন্দুর রেসপেক্টে ও ঘুরছে, তাহলে ঘুরতে গেলে নেক্সট ওর পয়েন্টটা ধরে নাও কোন জায়গায় এলো, নেক্সট ওর পয়েন্টটা এলো এই জায়গায়, তাহলে এটা এখানে এলো, দেখে নাও এটা এলো এখানে, হ্যাঁ, আর এটা এলো এখানে, যেটাই করি না কেন দেখো এই পজিশনটা যদি এই বিন্দুটা যদি ঘুরতে থাকে, এই বস্তুটা যদি একটা বিন্দুর রেসপেক্টে ঘুরতে থাকে, তাহলে দেখো কেমন হয়, এটা একটা বিন্দু একটা বৃত্ত রচনা করলো, আবার এটাও একটা বৃত্ত রচনা করলো, তাহলে এর মধ্যে থাকা ওই বিন্দুর মধ্যে ওই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দুই কি করলো, এক একটা বৃত্ত রচনা করে যাচ্ছে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই পজিশনটা দেখো, এখানে যতখানি কোণ উৎপন্ন করলো, এখান থেকেও এখানে এলো ঠিক অতখানি কোণ কিন্তু উৎপন্ন করলো। তাহলে যে কোনো পজিশনে যে কোনো সময়ের ব্যবধানে এর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু সমান অ্যাঙ্গেল অতিক্রম করছে, কার রেসপেক্টে, একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, যেটাকে আমরা গুণাঙ্ক বলছি। তাহলে একই রকম কথা কিন্তু আমরা এর ক্ষেত্রেও বলবো যে এর ক্ষেত্রে পয়েন্ট অবজেক্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু পয়েন্ট নৈবনৈবচ, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে কিন্তু এই রোটেটরি মোশনটা কল্পনা করা যাবে, না হলে যাবে না, ঠিক আছে। অনেকটা বলতে পারো এর নিজের সাপেক্ষে গতি, নিজের রেসপেক্টেও ঘুরছে, মানে পৃথিবীর আহ্নিক গতির মতো, আর এটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতির মতো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। নেক্সট আরো দুটো টাইপের মোশনের কথা আমরা জানতে পারি, একটাকে বলা হয় অসিলেটরি মোশন, আর একটাকে বলা হয় ভাইব্রেটরি মোশন। অসিলেটরি মোশন মানে হচ্ছে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা বিন্দু থেকে যাচ্ছে আসছে, ঠিক আছে, একই রকমভাবে যাচ্ছে আবার ঘুরে আসছে, এই ধরনের মোশনকে বলা হয় অসিলেশন বা অসিলেটরি মোশন, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ও একই পথ দিয়ে যাওয়া আসা করছে। সেই যাওয়া আসার পথটাই যদি সরলরৈখিক হয় তখনই তাকে বলা হচ্ছে ভাইব্রেটরি। তাহলে অসিলেটরিটা কেমন হচ্ছে, এই হচ্ছে অসিলেটরি, এদিক থেকে এদিকে যাচ্ছে আবার এদিক থেকে এদিকে আসছে, এটাই যদি সরলরৈখিক পথে হয়, এদিক থেকে এদিকে আসলো এদিক থেকে এদিকে আসলো, অর্থাৎ এটা তখন হয়, আমরা পরবর্তীতে দেখব যে অসিলেশনের বিস্তার যখন খুব কম হয় তখন এটা অনেকটা ভাইব্রেটরি মোশনের মতো দেখায়, যে একই পথে যাওয়া আসা করছে কিন্তু রাস্তাটা সরলরৈখিক, এই হচ্ছে ভাইব্রেটরি। ক্লিয়ার? পদার্থবিদ্যায় যে শাখায় এই যে আমরা স্থিতি বা গতির কথা বললাম, যে শাখায় কোনো বস্তুর স্থিতি বা গতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মেকানিক্স। তাহলে বুঝতেই পারছো যে শাখায় স্থিতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে স্ট্যাটিক্স। তাহলে এটা কিন্তু পুরোপুরি টাইম ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ দেখো সময় যতই থাকুক না কেন, সময়টা যতখানি পরিবর্তন হোক না কেন, এর স্থানের তো পরিবর্তন হচ্ছে না, তাই এটা সময় নিরপেক্ষ। ওকে, আবার এরা গতির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সময়টা একটা ফ্যাক্টর, ঠিক আছে, অর্থাৎ টাইম একটা ফাংশন হিসেবে কাজ করে। এখানে সময় পরিবর্তন হলে গতির স্থানের পরিবর্তন হয়, তাই এখানে গতিতে টাইম ফাংশন থাকছে। কিন্তু এই গতি দুটো ভাগে আমরা পড়ে থাকি, একটাকে বলা হচ্ছে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান, এখানে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় কিন্তু এর পেছনে কারণ কি সেই বিষয় নিয়ে কোনো কথা বলা হয় না, কেন উৎপন্ন হয়েছে সেই বিষয়ে কোনো কথা নেই। আরেকটা পার্ট আছে ডিনামিক্স, এখানেও বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় কিন্তু এখানে মূল আলোচ্য বিষয় সেই বস্তুর গতিটা কেন হলো, রিজন। অর্থাৎ এই ডিনামিক্সের পুরো থিওরিটা ডিপেন্ড করে আছে কিসের উপর, ফোর্সের উপর বা বলের উপর। যাই হোক, এই হলো মেকানিক্সের পুরো পার্ট। আর আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাইনেমেটিক্স। এবার এই কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে কিন্তু আরও কিছু জিনিস নিয়ে জানতে হবে। যেমন ফার্স্ট অফ অল, একটু আগে আমরা যে কথা বলেছিলাম না, যে বিভিন্ন রকম গতির কথা বলতে গিয়ে যে পয়েন্ট অবজেক্ট, অবজেক্ট, একটা বড় বস্তু আর একটা বিন্দু বস্তু। দেখো বিন্দু বস্তু বলে তো এমনি কিছু হয় না, তা কি হয় এই কাইনেমেটিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা
কোনো বস্তুর গতিকে আমরা একটা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করব, অর্থাৎ গোটা একটা বস্তুকে আমরা ভেবে নিচ্ছি একটা বিন্দু বস্তু। ঠিক আছে, সেটা কখন সম্ভব? যখন কোনো বস্তুর স্থানান্তর যেটা হচ্ছে সেই স্থানান্তরের পরিমাণ যদি সেই বস্তুর আকৃতি অপেক্ষা অনেকটাই বেশি হয়, অর্থাৎ সেই স্থানান্তরের পরিমাণটা বস্তুর আকৃতি অপেক্ষা অনেক বেশি। ঠিক আছে, সেই পজিশন যদি হয় তখন আমরা একে পয়েন্ট মাস বা বিন্দু বস্তু হিসেবে কল্পনা করতে পারি। এই কাজটা আমরা করব। ঠিক আছে, এই স্মৃতিবিজ্ঞান করতে গিয়ে বেশিরভাগ মাসকে আমরা পয়েন্ট মাস দিয়ে রিপ্রেজেন্ট করব। আরেকটা কথা, স্থিতি বা গতির কথা বলতে গিয়ে আমরা বারবার বলছি কোনো না কোনো বস্তুর সাপেক্ষে, এবং তোমরা ক্লাস 9-এ পড়েছ যে বস্তুর স্থিতি বা গতি দুটোই কি আপেক্ষিক, চরম নয়। কেন? আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে উদাহরণ তোমরা জানো। বাসের মধ্যে পাশাপাশি বসা দুটো যাত্রী একজন আরেকজনের সাপেক্ষে নিজেদেরকে স্থির দেখে, কিন্তু সেই যাত্রী বাইরে কোনো গাছ, বাইরের কোনো বস্তু, সেই সাপেক্ষে নিজেদেরকে কি গতিশীল দেখে। তাহলে কিছুর সাপেক্ষে আমাকে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে হবে। আমার সাপেক্ষে আমার পাশের যাত্রীটি কিন্তু স্থির, তাহলে সেখানে কার সাপেক্ষে হচ্ছে? আমার সাপেক্ষে। আবার আমরা বাইরের কোনো বস্তুর সাপেক্ষে আমরা গতিশীল। ঠিক আছে, এই যে ঘটনাটা, যে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করছি সঠিকভাবে, তাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। নাম শুনেছ ফ্রেম অফ রেফারেন্স? এই ফ্রেম অফ রেফারেন্স 3 রকমের হয় মূলত। আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করব। ধরে নাও একটা পিঁপড়ে একটা খুব পাতলা তারের উপর দিয়ে হাঁটছে, তাহলে তার বস্তুটা কি হবে? হয় সামনের দিকে, না হয় পেছনের দিকে। অর্থাৎ তার গতিটা সবসময় কি একমুখী। ঠিক আছে, একদিকেই সে যেতে পারে। অর্থাৎ কোনো বস্তুর সেখানে অবস্থান নির্ণয় করতে গেলে কোনো বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা দিকে গেলেই কমপ্লিট হয়। ঠিক আছে, সেই ধরনের গতি ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বলি একমাত্রিক বা ওয়ান ডাইমেনশনাল, যেখানে কোনো বস্তুর গতি বা স্থিতিকে বোঝানোর জন্য একটা মাত্রই অভিমুখ নিলে যথেষ্ট। দ্বিতীয় যদি আমি নেই, ধরে নাও একটা প্লেন সারফেস। ঠিক আছে, ধরে নাও একটা বইয়ের তল, বইয়ের ওপরের তলে একটা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সেই বইয়ের যে কোনো একটা কর্নারকে যদি অরিজিন হিসেবে নিই, তাহলে আমরা কি এর দুটো পয়েন্ট পেতে পারি, হয় ডান দিকে যাচ্ছে বা বাঁদিকে, অথবা সোজা যাচ্ছে। ঠিক আছে, ডান দিকে অথবা তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওকে, ওর গতিকে বা ওর অবস্থানকে দেখানোর জন্য আমাকে অন্তত দুটো অক্ষের প্রয়োজন পড়বে, সেগুলোকে বলা হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল। এবার একই রকমভাবে যদি কোনো ঘরের মধ্যে কোনো মশার অবস্থান নির্ণয় করতে হয়, তখন আমাকে 3টে অ্যাক্সিস নিয়ে আলোচনা করতে হবে, তাকে বলা হয় ত্রিমাত্রিক। এই দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক দু রকমের নির্দেশতন্ত্র আছে। ঠিক আছে, একটাকে বলা হয় কার্টেসিয়ান নির্দেশতন্ত্র, আরেকটাকে বলা হয় পোলার নির্দেশতন্ত্র। ঠিক আছে, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্রটা আমরা ভালো করে আরো ব্যাখ্যা করব। এই পোলার নির্দেশতন্ত্র ত্রিমাত্রিকের ক্ষেত্রে 2 রকমের। ঠিক আছে, দ্বিমাত্রিকে তো আছে, দ্বিমাত্রিকের থেকে পোলার একই রকম হয়, কিন্তু ত্রিমাত্রিকের ক্ষেত্রে পোলার আবার 2 রকমের। একটাকে বলা হয় গোলীয় নির্দেশতন্ত্র, আর একটাকে বলা হয় চোঙাকৃতি নির্দেশতন্ত্র। ঠিক আছে, এই হলো নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। এবার আমরা নির্দেশতন্ত্র সম্বন্ধে একটু পড়ে নিই। এবার আমরা বিভিন্ন প্রকার নির্দেশতন্ত্র ছবি এঁকে দেখে নেব। ধরে নাও একমাত্রিক নির্দেশতন্ত্র, এখানে এটা হচ্ছে অ্যাক্সিস, এর একটাই অভিমুখ থাকবে। ঠিক আছে, সেটা আমরা এক্স অক্ষ বরাবর নিতে পারি, একটাই শুধুমাত্র অভিমুখ। তাই এর মধ্যে অবস্থিত যে কোনো একটা পয়েন্টকে, একটা পিঁপড়ে যদি রাখি, এইটার রেসপেক্টে ধরে নাও এই পজিশনে আছে। ঠিক আছে, তাহলে একটা অক্ষ দ্বারাই কিন্তু একে ব্যাখ্যা করা যাচ্ছে। নেক্সট আমরা করব যেটা বললাম দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকের জন্য আমরা কি করছি, এক্স অক্ষ অভিমুখ আর ওয়াই অক্ষ অভিমুখ, এটাকে ধরেছি আমরা আমাদের অরিজিন।
এর মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিই, ধরে নাও এটা, এর স্থানাঙ্ক লিখছি আমরা এক্স কমা ওয়াই। তার মানেটা কিরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ এটি এক্স অক্ষ থেকে, ঠিক আছে, ওয়াই দূরত্বে, অর্থাৎ এই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যেতে হবে এবং তারপর ওয়াই অক্ষ বরাবর আমার ওয়াই দূরত্ব যেতে হবে, ঠিক আছে, বা এক্স অক্ষ থেকে ও ওয়াই দূরে এবং ওয়াই অক্ষ থেকে ও এক্স দূরত্বে অবস্থান করছে। এটা হচ্ছে ওর দ্বিমাত্রিক কার্টেসিয়ান নির্দেশতন্ত্র, পি বিন্দু বললাম। এবার আরেকটা প্রসেস আছে যেটা বলেছিলাম পোলার নির্দেশতন্ত্র। এবার পোলার নির্দেশতন্ত্রটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, ধরে নাও আমরা এইটা বললাম, এই জায়গায় যাওয়ার জন্য আমরা এই প্রসেস না বলে বললাম যে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে তুমি আর দূরত্ব পর্যন্ত যাও, এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আর দূরত্ব পর্যন্ত যাও, তাহলে আবার সেই একই রকম ভাবে পি বিন্দুতে পৌঁছে যাবে। এই যে এই পদ্ধতিতে যে আমি স্থানাঙ্কটা প্রকাশ করলাম সেটা কি আর কমা থিটা দিয়ে, এটা হচ্ছে তার পোলার নির্দেশতন্ত্র। এবার তোমরা অলরেডি ত্রিকোণমিতি পড়েছ, সেই ত্রিকোণমিতির হিসাবে এটা যদি হয় এক্স, দেখে নাও এই পার্টটুকু যদি হয় এক্স এবং এই পার্টটুকু যদি হয় ওয়াই, এটা একটা সমকোণী ত্রিভুজ রচনা করলো, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এক্স মানে হচ্ছে আর cos থিটা এবং ওয়াই মানে হচ্ছে আর sin থিটা, ঠিক আছে। তাহলে এক্স কে আমরা যদি আর থিটা দেওয়া থাকে তাহলে আমরা সহজেই আমরা সেখানে পোলার নির্দেশতন্ত্র থেকে কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে চলে আসতে পারবো। বা আমাকে যদি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র মানে দেওয়া থাকে তাতে যদি পোলারে আসতে হয় তাহলে সেটাকে স্কয়ার করে যোগ করে দাও, তাহলে আর ইকুয়াল টু কত, √x² + y² বা অতিভুজের সূত্র দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে, অথবা এখান থেকে থিটার হিসাব করে থিটা tan ইনভার্স y/x। এটা হচ্ছে কার্টেসিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেসিয়ানের রূপান্তর। এটা হলো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এবার আমরা যদি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র করতে যাই তখন আমাকে কি করতে হবে, স্বাভাবিকভাবেই তিনটে অক্ষ নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে করেছি, একটা মশা কোথায় আছে, একটা ঘরের মধ্যে আছে, সেই ঘরের একটা কোণাকে যদি আমরা কি অরিজিন হিসেবে ধরে নিই তবে সেই পজিশনটাতে আমরা কি করে পৌঁছবো সেটাই আমরা দেখাতে চাইছি। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সেই পয়েন্টটা পি, যেখানে মশাটা আছে। আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, সেটাই তলের ওপর এই পজিশনে ধরা পড়ল। এবার এই পজিশন থেকে আমরা এক্স অক্ষের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, আবার এই পজিশন থেকে আমরা ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, আবার এই পজিশন থেকে পি থেকে আমরা কি করলাম, জেড অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। মানে ঘরের সেই একটা কর্নারের কথা বলছি, সেই ঘরের তিনটে কর্নার হিসাবে প্রথমে আমরা কি করছি, এক্স অক্ষ বরাবর একটা দূরত্বে আসছি। কোথায় আসলাম, এক্স অক্ষ বরাবর ধরে নাও এক্স দূরত্ব এলাম। এরপর আমরা সেখান থেকে কি করলাম, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে গেলাম, ঠিক 90 ডিগ্রি চেঞ্জ করে নিয়ে এই পজিশনে এলাম। এবার এখান থেকে ঠিক জেড অক্ষ বরাবর উপর দিকে যাওয়া শুরু করলাম, ঠিক আছে। তাহলে খুব ভালো মতো আমরা জিনিসটা খেয়াল করতে পারছি। তাহলে এটা জেড হলে এটাও জেড, এটা ওয়াই হলে এটাও ওয়াই, তাহলে সেই হিসাবে p স্থানাঙ্কটা কত হচ্ছে x y z। এখানে একটা দেশ, একটা পুরোপুরি একটা স্পেসের কথা আমরা ধরতে পারছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ওকে, এটাই যখন আমরা পোলার নির্দেশতন্ত্র হিসেবে ব্যাখ্যা করব, সেখানে আমরা কি করব, এখানে আমরা x এর সাথে বলবো থিটা কোণে যাও এবং z অক্ষের সাথে ফাই কোণে যাও, এবং তুমি খুব বেশি হলে আর দূরত্ব যাবে। তাহলে এর সাথে থিটা এবং জেড এর সাথে ফাই করে যে কোণটা হবে সেই কোণ অনুযায়ী আমি কি করলাম, আর দূরত্ব পর্যন্ত গেলাম। তাহলে এর আরেকটা প্রসেস হলো আর থিটা ফাই। আবার এটা আবার দু রকমের হয়, বলীয় আর চৌমাকৃতিক, তো সেটা আমার দেখার এখানে দরকার নেই। এবার
দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বোঝা হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমরা ও পার্টগুলো বের করে নিয়ে আসতে পারি। যেমন এখানে এক্স ইজিক্যাল টু আমরা প্রত্যেকটা পার্ট করে বের করে আনতে পারবো। যেমন এখানে জেড ইজিক্যাল টু দেখো, যদি বের করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। জেড ইজিক্যাল টু কত এখানে, এটা যদি আর হয় জেড ইজিক্যাল টু আর কস ফাই না, জেড ইজিক্যাল টু আর কস ফাই, ঠিক আছে। এটা কস ফাই হলে এটা আর সাইন ফাই, তার মানে এটা কত আর সাইন ফাই। এটা একটা কি, পুরোটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে, x ইজিক্যাল টু এই পার্টটা হচ্ছে r sin phi তার cos থিটা, ঠিক আছে। আর y ইজিক্যাল টু আসছে এই দূরত্বটুকু তো r sin phi, এই ত্রিভুজের যে অতিভুজটা আছে, আর এইটা হচ্ছে sin থিটা, ঠিক আছে। তাহলে এখানেও আমরা একই রকম ভাবে পোলার নির্দেশতন্ত্র থেকে কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে আমরা কনভার্ট করে নিতে পারি। এবার যদি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে আমরা নির্দেশতন্ত্রটাকেই যদি পরিবর্তন করে দিই, তাহলে তার স্থানাঙ্কের কি পরিবর্তন হবে সেই জিনিসটা আমরা দেখতে পারি। এবার যদি আমরা পরিবর্তন করি নির্দেশতন্ত্রের, তাহলে নির্দেশতন্ত্রের দুরকমভাবে পরিবর্তন করা যায়। নির্দেশতন্ত্রের চলন হতে পারে বা নির্দেশতন্ত্রের ঘূর্ণন হতে পারে। তাহলে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের আমরা চলন করি একবার, আরেকবার ঘূর্ণন করি। তো চলনের ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে এটা ধরে নাও আমার একটা নির্দেশতন্ত্র, ঠিক আছে। সেই নির্দেশতন্ত্রের রেসপেক্টে এটা ছিল আমার পয়েন্ট, এই পি এর ভ্যালু ছিল তখন ধরে নাও x 0 y 0, ক্লিয়ার? আচ্ছা, এবার এই নির্দেশতন্ত্র এই পয়েন্টটা যেখানে আছে সেখানে আছে, আমি কি করলাম এই গোটা নির্দেশতন্ত্রটাই সরিয়ে দিলাম, চলন হলো। এখন নির্দেশতন্ত্রটা এলো ধরে নাও এই পজিশনটাতে, এটা হচ্ছে নতুন নির্দেশতন্ত্রের নির্দেশতন্ত্র যেটা আছে সেটা, এই ওটা এখানে চলে এলো ও প্রাইম। অর্থাৎ এই যে গোটা নির্দেশতন্ত্রটা, এই গোটা নির্দেশতন্ত্রটা কিভাবে চলন হলো, এই পজিশন থেকে এই পজিশনে এলো, তো ধরে নাও ও এক্স ওয়াই চলন হলো, অর্থাৎ এ এক্স পরিমাণ এদিকে এবং ওয়াই পরিমাণ এদিকে গিয়ে এই পজিশনে পৌঁছাচ্ছে, অর্থাৎ ও প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এবার স্বাভাবিকভাবেই এই পি বিন্দুর এক্স প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে স্থানাঙ্ক কত হবে, নতুন স্থানাঙ্ক হবে, সেটা ধরে নিলাম x2 বা x প্রাইম ধরে নিলাম, এটাকে ধরে নিলাম x প্রাইম, আর এটুকু ধরে নিলাম y প্রাইম। তাহলে স্পষ্ট একটা জিনিস খেয়াল করছো কি, আমরা যে টোটাল xটার কথা বলি এটা ছিল হলো তার টোটাল আগের x0 না, তাহলে আমরা বলতে পারি x0 ইজ ইকুয়াল টু x প্লাস x প্রাইম। তার মানে নতুন স্থানাঙ্ক x প্রাইম ইজ ইকুয়াল টু x0 মাইনাস এক্স। আবার একই রকম ভাবে আমরা লিখতে পারি y0 এতটুকু, এই রকমটা ছিল y0 ইজ ইকুয়াল টু y প্লাস y প্রাইম, নতুন স্থানাঙ্ক দিস y প্রাইম ইজ ইকুয়াল টু y0 মাইনাস y। তাহলে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে xy, যদি সেই নির্দেশতন্ত্রের x0 y0 পরিমাণ চলন হয়, তাহলে নতুন নির্দেশতন্ত্রের সাপেক্ষে তার নতুন স্থানাঙ্ক হবে x প্রাইম y প্রাইম, ঠিক আছে। এটা গেল দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের চলন। তোমরা ইচ্ছা করলে এখান থেকে r থিটাও নিতে পারো, এই প্রথমটাকে r থিটা আর পরেরটাকে তুমি মানে r0 থিটা 0, পরেরটাকে তোমরা r প্রাইম থিটা প্রাইম ধরে নিতে পারো। সেটা এই ক্ষেত্রে কি হবে, x প্রাইমের ভ্যালু আমরা একই রকম ভাবে বসিয়ে দেব, নতুনটা দিয়ে r প্রাইম cos থিটা প্রাইম, x0 এর ভ্যালু বসিয়ে দেবো, x এর ভ্যালু বসিয়ে দেবো, সেটা এই মানগুলো সমস্তগুলো বসিয়ে তোমরা ইচ্ছা করলে এটাকে পোলার নির্দেশতন্ত্র কিভাবে পরিবর্তন হয় সেটাও কিন্তু দেখাতে পারো। বেশ, এবার আমরা যদি ঘূর্ণন করতে চাই, এখন চলনের ক্ষেত্রে কিন্তু পোলার নির্দেশতন্ত্রের আর থিটা দুটোই পরিবর্তন হবে, কিন্তু দেখো যদি ঘূর্ণন হতো তাহলে কি হতো, খেয়াল করো। আমি এবার
এটাকে স্থানাঙ্ক হিসেবে একটা নির্দেশতন্ত্র ধরে নিলাম, এই নির্দেশতন্ত্রের রেসপেক্টে এই একটা পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে? এটা রেসপেক্টে ও ছিল ধরে নাও, যেটা আগের বার বলেছিলাম x0 আর y0, এটা কি পয়েন্ট, xy হচ্ছে অক্ষ, এটা হচ্ছে ও। যদি ঘূর্ণন হয় পুরো নির্দেশতন্ত্রটা, তাহলে ও বিন্দুর রেসপেক্টেও ঘুরে গেল, ধরে নাও ওটা থিটা পরিমাণ পুরো জিনিসটাই ঘুরে আসলো। তাহলে নতুন এর অবস্থানটা কোন জায়গায় এলো, ধরে নাও পুরো জিনিসটা যদি ঘুরে যায়, এটা যদি থিটা পরিমাণ ঘুরে, তাহলে নিশ্চয়ই এটাও থিটা পরিমাণ ঘুরে যাবে, তাই না? তাহলে এটা হবে তার নতুন অবস্থান x প্রাইম, এটা হবে তার অবস্থান y প্রাইম। এবার এটার রেসপেক্টে আমি যদি এখন ইসে বের করতে চাই, তাহলে স্থানাঙ্কটা কত হচ্ছে, এখান থেকে আমি এক কাজ করি, লম্ব টেনে দাও, এটা হয়ে যাচ্ছে তোমার এতটুকু হয়ে যাচ্ছে x প্রাইম, আর এতটুকু হয়ে যাচ্ছে y প্রাইম, অর্থাৎ নতুন স্থানাঙ্ক হচ্ছে x প্রাইম y প্রাইম। এবার আমাকে যদি এটা বের করতে হয় যে নতুন স্থানাঙ্কটা কত হবে, বা এই পুরনো স্থানাঙ্কের সাথে নতুন স্থানাঙ্কের কি রিলেশন, তাহলে আমাকে কি করতে হবে, দেখো খুব সিম্পল ভাবে, এটা যদি থিটা হয় তাহলে প্রমাণ করে দেখানো যায় এটা থিটা। এর থেকে আমি এখানে একটা লম্ব টেনে দিলাম, এই অংশটা পেয়ে গেলাম, ক্লিয়ার? আচ্ছা, এই অংশটা পাওয়ার পর আমি এখান থেকে লিখছি, এই যে অংশটুকু বের করছো এটা কি, এই অংশটুকু হচ্ছে পুরনো x0, ঠিক আছে? আচ্ছা, আর এই অংশটুকু কত, এই টোটাল অংশটুকু হলো কিন্তু নতুন x প্রাইম। এবার নতুন x প্রাইমের সাথে দেখো এটার একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি, কি রিলেশন পেয়ে যাচ্ছি, আচ্ছা এক এক করে সবকটা দেখাতে হবে। আর এইটুকু কত, এইটুকু দেখো, এইটুকু হলো নতুন y প্রাইম। এখান থেকে আমি যদি এই লম্বটুকু করি, এখান থেকে যদি আমি লম্ব টানি, তাহলে এই অংশটুকু একটা ভ্যালু পেয়ে যাই, এই ভ্যালুটুকু কত, এই ভ্যালুটুকু যদি y প্রাইম হয়, এটাকে আমি লিখতে পারি y প্রাইম cos থিটা, ঠিক আছে? আর এটা যদি হয় টোটালটা x প্রাইম, এই টোটালটা এখান থেকে এখানে, তাহলে এটা এই টোটালটা কত, এই টোটালটার ভ্যালু দ্বারা x প্রাইম cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, x প্রাইম cos থিটা ইজ ইকুয়াল টু এই টোটালটা কত, x0 প্লাস y প্রাইম cos থিটা হলো। দ্যাট ইজ x0 ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি x0 ইজ ইকুয়াল টু y প্রাইম cos থিটা মাইনাস x প্রাইম cos থিটা। এটা একটা রিলেশন দিয়ে দিল, ক্লিয়ার? ক্লিয়ার হলে হয়ে গেল। নেক্সট পার্টটুকু আমরা এবার করব। এবার নেক্সট পার্টটুকু করার জন্য আমাকে y0 এর সাথে রিলেশনটুকু বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি, দেখে নাও, এটা কত, এই টোটালটা হচ্ছে y0, আচ্ছা এইটুকু কত, এইটুকুর ভ্যালু হচ্ছে, এটা y প্রাইম না, তাহলে y প্রাইমের এইটুকুর ভ্যালু হচ্ছে y প্রাইম cos থিটা। সরি একটু ভুল করেছি, আগের যে ভ্যালুটা ছিল এটা ছিল y প্রাইম sin থিটা, sin থিটা, y প্রাইম sin থিটা। তাহলে এখানে হবে y প্রাইম আর x প্রাইম cos থিটা, x0 যেহেতু বের করছি, টোটাল প্রাইম এখানে গন্ডগোল হয়ে গেল। এটা x0 ইজ ইকুয়াল টু x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা। বেশ, আচ্ছা এই দিকেরটা কত হচ্ছে y0 না, টোটালটা, তাহলে y0 ইজ ইকুয়াল টু এইটুকু কত, এখান থেকে এখানে y0 cos থিটা, y প্রাইম cos থিটা প্লাস এতটুকু,
এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু দেখে নাও, এইটুকু ভ্যালু, তাই না? এতটুকু আর এতটুকু সেম, এতটুকু কত, এটা যদি x প্রাইম হয় তাহলে এটা x sin থিটা, তাহলে x প্রাইম sin থিটা। তাহলে এখান থেকে যদি তোমরা x প্রাইম দিয়ে বের করতে চাও এবং y প্রাইম দিয়ে বের করতে চাও তাহলে অপনয়ন পদ্ধতিতে x প্রাইম আর y প্রাইমের ভ্যালু তোমরা বের করে নিয়ে আসতে পারো। এই হচ্ছে এখানে নতুন স্থানাঙ্কের সাথে পুরনো স্থানাঙ্কের রিলেশন। যদি নির্দেশতন্ত্রটাই ঘুরে যায় এই বিন্দুটাকে স্থির রেখে, ঠিক আছে?